সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উমাপদ মণ্ডল, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজ, বাজুয়াদা কোপ, খুলনা। বিগত অনলাইন ক্লাসে তোমরা লক্ষ্য করেছ আমি পড়াচ্ছিলাম বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকারের উপায়। নবম অধ্যায় থেকে পড়াচ্ছিলাম। বিগত ক্লাসে তোমরা দেখেছো যে সামাজিক সমস্যা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সামাজিক সমস্যা কাকে বলে, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য, সামাজিক সমস্যার সংজ্ঞা, সামাজিক সমস্যার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াবো ওই একই অধ্যায় থেকে বাংলাদেশের জনসংখ্যা সমস্যার ধারণা, কারণ, প্রভাব এবং তার প্রতিকার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এসো আমরা একটু জেনে নেই যে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বলতে আমরা কি বুঝি। পপুলেশন প্রবলেম অন বাংলাদেশ বিষয়টি একটু লক্ষ্য করো। জনসংখ্যা একটি দেশের সম্পদ বা শক্তি হিসেবে বিবেচিত হয়। প্রত্যেক দেশেরই জনসংখ্যাটাই হচ্ছে সেই দেশের শক্তি বা সম্পদ। বড় সম্পদই হচ্ছে ম্যান পাওয়ার, জনশক্তি যেটাকে বলা হয়। একটি রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্য থাকে, তোমরা জানো। একটি রাষ্ট্রের চারটি উপাদান কি কি থাকে? থাকে নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সার্বভৌমত্ব ও সরকার। তাহলে একটি রাষ্ট্র গঠন করতে গেলে যে চারটি উপাদানের দরকার, সেই চারটি উপাদানের মধ্যে জনসংখ্যাও একটি বিশেষ উপাদান। দেশের সার্বিক উন্নতি, অগ্রগতি ও ভারসাম্যপূর্ণ কাম্য জনসংখ্যা ব্যতীত কোনো রাষ্ট্রের কল্পনা করা যায় না। জনসংখ্যার সার্বিক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য জনসংখ্যা আবশ্যক একটি উপাদান। সঠিক ও কাম্য জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জনসংখ্যা যদি কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে বেশি হয় তবে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দেশের প্রাপ্য সম্পদ আয়তনের তুলনায় অধিক জনসংখ্যা জনাধিক্যের সৃষ্টি করে। বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহের মধ্যে অধিক জনসংখ্যা সমস্যা একটি বড় সমস্যা। তোমরা দেখেছ আসলে জনসংখ্যা একটি বড় সম্পদ হলেও যদি সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত বেশি হয়ে যায়, অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে আমরা যেটাকে বুঝি যে কামনা থেকে কাম্য, অর্থাৎ একটা রাষ্ট্র সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে পরিমাণ জনসংখ্যা ওই রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেই পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। আর যদি এই কাম্য জনসংখ্যার চেয়ে অতিরিক্ত জনসংখ্যা সেখানে বসবাস করে বা সেখানে থাকে, তাহলে ওই জনসংখ্যা একটা সমস্যা হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয়, যেটার বিভিন্ন দিক, অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান করা সেই দেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তখনই ওই জনসংখ্যাকে আমরা জনসংখ্যা সমস্যা বলে অভিহিত করব। তবে কাম্য জনসংখ্যা পর্যন্ত কিন্তু আমরা জনসংখ্যাকে সমস্যা বলবো না, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনে এদেশের মোট জনসংখ্যা 14,57,70,000। এটা হচ্ছে অনেক আগের আদমশুমারি, 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে প্রায় জনসংখ্যা 17 কোটির কাছাকাছি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। বাংলাদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুশীলন অপরাপর অনুশীলন দেশের চেয়ে ভিন্ন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। 1951 সাল থেকে 81 সাল পর্যন্ত এই 30 বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে। তাহলে 1951 সাল থেকে 81 সাল অর্থাৎ 50 বছর, আমরা 5 আর 3 8 30 বছর, 30 বছর আমরা 30 বছরে দেখি যে জনসংখ্যা দ্বিগুণ হচ্ছে। কিন্তু এখন জনসংখ্যা দ্বিগুণ হওয়ার জন্য অত সময় আর লাগে না, প্রতি 20 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। 30 বছরে এদেশের জনসংখ্যা দ্বিগুণ বেড়েছে, যে কারণে
1976 সালে জনসংখ্যা সমস্যাকে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার মৌলিক চাহিদা সহ অন্যান্য ক্ষেত্রেও মারাত্মক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশে 1950 সালে মোট জনসংখ্যা ছিল মাত্র 1 কোটি, কিন্তু 14 সালে এসে তা হয়েছে 15.58 কোটি, অর্থাৎ প্রায় 15.5 কোটি। অর্থাৎ 363 বছরে এদেশের জনসংখ্যা বেড়েছে প্রায় 15.5 গুণ। যেখানে 1650 থেকে পরবর্তী 200 বছরে জনসংখ্যা বেড়ে 2 গুণ হয়েছিল, সেখানে গত 40 বছরেই তা দ্বিগুণ হয়েছে। 1974 সালের তুলনায় 2013 সালে জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে বাংলাদেশের সাফল্যও উল্লেখ করার মতো। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে বাংলাদেশ বেশ ভূমিকা রেখেছে। কেননা 1973 সালে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%, সেখানে 14 সালে তা এসে দাঁড়িয়েছে 1.37% আমরা বলতে পারি। তাহলে এখানে উল্লেখযোগ্য হারে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। 2017 সালের অর্থনৈতিক সমীক্ষা 2015 সাময়িক প্রাক্কলন অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা 15,89,00,000। জনসংখ্যা বৃদ্ধি 1.37%। পুরুষ মহিলার অনুপাত 100.3:100। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পুরুষ একটু বেশি মহিলাদের চেয়ে এই সমীক্ষা অনুযায়ী। জনসংখ্যার ঘনত্ব 1077 জন প্রতি বর্গ কিলোমিটারে। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 70.9, পুরুষ 69.4, মহিলা 72.3 বছর বলে আমরা জানতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার এসো আমরা একটু জেনে নেই যে বাংলাদেশের যে অধিক জনসংখ্যা, এই অধিক জনসংখ্যার কারণটা কি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কি কারণে আমরা এই অধিক জনসংখ্যার প্রেসার ভোগ করছি, সেটা আমাদের একটু জানা দরকার। জনসংখ্যা আধিক্য বাংলাদেশের একটি জটিল সমস্যা। দীর্ঘদিনের সৃষ্ট আর্থসামাজিক সমস্যাটি বিভিন্ন কারণে এরূপ অবস্থায় এসে পৌঁছেছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী কারণগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ, 2 নম্বর সামাজিক ও সাংস্কৃতিক কারণ, 3 নম্বর অর্থনৈতিক কারণ। এই কারণগুলোর সম্পর্কে আমরা একটু জেনে নেই যে প্রাকৃতিক কারণটা কি কি, কোনগুলো প্রাকৃতিক কারণ এটা আমরা একটু দেখি। ভৌগোলিক অবস্থান, যেমন কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রাচীনতম কারণ। মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটিতে এখানে জীবনযাত্রা অনেক সহজস্থায়ী। এখানে জনবসতি গড়ে উঠেছে সেই প্রাচীনকাল থেকেই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বাংলাদেশের আবহাওয়া কিছুটা নাতিশীতোষ্ণ। এই অঞ্চলটা জনসংখ্যা বৃদ্ধির জন্যে, অর্থাৎ প্রজনন ঘটানোর জন্যে অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করে। পক্ষান্তরে আমরা যদি একটু মরু বা মেরু অঞ্চলের দিকে তাকাই, মরু অঞ্চলে অত্যন্ত তাপদাহের কারণে সেখানে কিন্তু প্রজনন ক্ষমতা ব্যাহত হয়। আবার মেরু অঞ্চলে সেখানে প্রচণ্ড শীতের কারণেও প্রজনন ক্ষমতা ব্যাহত হয়। দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় যে মরু বা মেরু অঞ্চল থেকে জনসংখ্যা বা জনগণ এই যে নাতিশীতোষ্ণ অঞ্চলে এসে সেখানে সন্তান ধারণের জন্যে চেষ্টা করে থাকে। উচ্চ প্রজনন ক্ষমতা, দেখো ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালী ইত্যাদি কারণ এদেশের নারীদের উর্বরতা অনেক বেশি। 2011 সালে আদমশুমারির রিপোর্ট অনুসারে নারীদের উর্বরতা 2% বেশি। এ কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। উচ্চ প্রজনন ক্ষমতার জন্যে এখানের মানুষের আমরা একটু লক্ষ্য করলে দেখব যে খাদ্য অভ্যাসটা এখানে বিশেষ করে ভূমিকা রাখে, যেটা বাংলাদেশের মানুষ কিছুটা শর্করা জাতীয় খাবার বেশি খায়, যে শর্করা জাতীয় খাবারটা প্রজননের জন্য বেশি ভূমিকা রেখে থাকে। বাংলাদেশের ভাত, রুটি, চিনি এগুলি মানুষ বেশি গ্রহণ করে, যে কারণে সেখানের জনসংখ্যা বৃদ্ধিটাও অত্যন্ত বেশি হয়।
উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার। দেখো, বাংলাদেশের শিশু জন্মহার তুলনামূলকভাবে অনেক বেশি, যেটা আমাদের ভৌগোলিক অবস্থান প্লাস খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে কিন্তু এটা হয়ে থাকে। কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে মৃত্যুহারও এখন কমে গেছে। জন্ম ও মৃত্যুহারের মধ্যকার এরূপ পার্থক্যের দরুন সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপরে এসো সামাজিক ও সাংস্কৃতিক কারণগুলো কি কি আমরা একটু খেয়াল করি। সামাজিক কারণের ভিতরে বাল্যবিবাহ ও বহুবিবাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আমরা দেখলে যে কিছুটা পিছনের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাবো যে এমন এক সময় ছিল বাংলাদেশের বাল্যবিবাহটা বেশি প্রচলিত ছিল এবং বহুবিবাহর পাশাপাশি প্রচলিত ছিল, যে কারণে জনসংখ্যা বৃদ্ধি পেত। যেখানে বাংলাদেশের মেয়েদের বিবাহের বয়স 18 বছর ধার্য করা হয়েছে, কিন্তু পূর্বে দেখা যেত যে 10-12 বছর বয়সেও মেয়ের বিয়ে হতো এবং ছেলেদের 25 বছর ধার্য করা হয়েছে, সেখানে 18-20 বা 15 বছর বয়সেও 15-17 বছর বয়সেও তাদের বিবাহ হতো। তারা অধিক পরিমাণ সন্তান জন্ম দেওয়ার বেশি সুযোগ পেত, যে কারণে জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে গিয়েছিল। এরপরে আসে যৌথ পরিবার ব্যবস্থা। যৌথ পরিবার ব্যবস্থা দেখি আমরা যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু যৌথ পরিবারে বসবাস করতে এমন এক সময় ছিল, অর্থাৎ কৃষিপ্রধান অঞ্চলে মানুষ কিন্তু একক পরিবার কখনো গড়ে তোলার চিন্তাভাবনা করেনি। কাজের প্রয়োজনে একত্রে বসবাস করাটা তারা স্বাচ্ছন্দ্য মনে করত, সেই সুবাদে যৌথ পরিবার ছিল। এবং যৌথ পরিবারের দাদা দাদি বা পরিজন যারা ছিল তারা কিন্তু পিতামাতাকে উৎসাহ দিত, যে তাদের ছেলে মেয়েদের উৎসাহ দিত বেশি সন্তান উৎপাদনের জন্য, তারা নিজেরাই লালন পালন করে দেবে এই রকম আশ্বাসে তাদেরকে অধিক সন্তান জন্ম দেওয়ার জন্যে উৎসাহ দিত। নিরক্ষরতা ও অজ্ঞতা। বাংলাদেশের সাক্ষরতার হার সন্তোষজনক নয়। এরূপ নিরক্ষর জনগণ জীবন সম্পর্কে সচেতন নয়, তাই কুসংস্কার ও উদাসীনতার ফলে এসব পরিবার জনসংখ্যা বৃদ্ধি করে চলেছে। দারিদ্র্য ও নিম্ন জীবনযাত্রার মান। এদেশের জনসংখ্যার বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে থাকে। এদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন পর্যায়ের। এসব পরিবারের সন্তান জন্মদান ও লালন পালন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। সচেতনতাও কম, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে এদের অংশগ্রহণ নেই, ফলে জনসংখ্যা বাড়তে থাকে। নারী শিক্ষার নিম্নহার ও নারীর ক্ষমতায়নের অভাব। অর্থাৎ এমন এক সময় ছিল নারীদের শিক্ষার প্রতি মানুষ অতটা আগ্রহী ছিল না। কন্যা শিশু সে স্কুলে যাবে না, কিন্তু ছেলে শিশু অবশ্যই স্কুলে যাবে, এরকম একটা চিন্তা চেতনা তাদের ভিতরে কাজ করত, যে কারণে কিন্তু নারীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়েছিল, যার ফলশ্রুতি হিসাবে অধিক পরিমাণ জনসংখ্যা আমরা লক্ষ্য করতে পারি। খাদ্যাভ্যাস। আমিষ জাতীয় খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। পক্ষান্তরে শর্করা জাতীয় খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমি একটু আগে বলছিলাম যে শর্করা জাতীয় খাবার কিন্তু অধিকাংশ মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ শর্করা জাতীয় খাবার নিয়মিত খেয়ে থাকে, যে কারণে তাদের প্রজনন ক্ষমতা বেশি এবং তারা অধিক পরিমাণ সন্তান জন্ম দিতে সক্ষম হয়। আমাদের দেশে মানুষের খাদ্যের আমিষের তুলনায় শর্করার পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলশ্রুতিতে তারা সন্তান উৎপাদনে বেশি সক্ষম থাকে। চিত্ত বিনোদনের অভাব। এমন এক সময় ছিল যে গ্রাম গাঁয়ে, অর্থাৎ অধিকাংশ গ্রাম, বাংলাদেশের অধিকাংশ এলাকা ছিল গ্রাম প্রধান, এবং সেই গ্রাম প্রধান এলাকায় কিন্তু চিত্ত বিনোদনের জন্য বাড়তি কোনো ব্যবস্থা ছিল না। অনেক কমই তাদের ছিল। আগে যেমন জারি, সারি, ভাওয়াইয়া, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি গানের আয়োজন করা হতো, সেটার মাধ্যমে তারা কিছুটা চিত্ত বিনোদন করত। আর চিত্ত বিনোদনের অন্য কোনো পথ বা উপায় ছিল না। তারা শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলনটাকে চিত্ত বিনোদনের একমাত্র অবলম্বন বলে মনে করত, যে কারণে তাদের সন্তান সংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পেত। পুত্র সন্তানের আকাঙ্ক্ষায়ও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এমন দেখা গেছে যে কোনো দম্পতির যে একাধিক ক্রমে 4-5টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু বাবা মার উৎসাহে বা পরিজনের উৎসাহে সে ছেলের আশায় আশায় আরও অধিক পরিমাণে সন্তান নিতে আগ্রহী হয়েছে এবং জনসংখ্যা এভাবেও বৃদ্ধি পেয়েছে। সামাজিক সচেতনতার অভাব। জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সমাজের বৃহত্তর অংশ সচেতন নয়। সামাজিক দায়িত্ববোধ সচেতনতার অভাবে জনসংখ্যা বেড়েই চলেছে। শিশু মৃত্যুর জন্মহার। বাংলাদেশের প্রতি হাজারে 1 বছরের নিচে শিশু মৃত্যু হার 35 জন। শিশু মৃত্যুর আশঙ্কা মাতা-পিতাকে অধিক সন্তান গ্রহণের আগ্রহী করে তোলে। অর্থাৎ কথায় বলে যে একটা সন্তান আসলে কোনো সন্তানই নয়, মানে গ্রাম্য ভাষায় এটা বলে থাকে যে একটা সন্তান আসলে রক্ত মাংসের শরীর, কখন কি হয় বলা যায় না। এই জন্যে একাধিক সন্তান নেওয়াটাই শ্রেয় বলে সকল দম্পতিদের তারা উৎসাহ প্রদান করে থাকে। এই চিন্তা চেতনায় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বেড়ে গেছে। এই গেল সামাজিক ও সাংস্কৃতিক কারণ। এরপরে আসছি আমরা অর্থনৈতিক কারণের দিকে একটু দেখি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য অর্থনৈতিক কারণও দায়ী। এদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। সনাতনী কৃষি পদ্ধতি প্রচলিত থাকায় কৃষিকাজে অধিক সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়, যে কারণে কৃষিভিত্তিক সমাজ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি দেখা যায়। আবার কৃষি নির্ভর সমাজে মহিলাদের কর্মসংস্থানেরও পর্যাপ্ত সুযোগ নেই, কিন্তু মহিলাদের কর্মসংস্থানের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। কর্মজীবী মহিলারা সাধারণত অধিক সন্তান নিতে চান না, কিন্তু মহিলাদের কর্মসংস্থান কম বলে অধিক সন্তান জন্মদান তাদের সমস্যা হয় না, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন। সন্তান লালন পালনে উচ্চ জীবনযাত্রার মানে যতটা ব্যয়বহুল, নিম্ন সমাজে ততটা নয়। তাই এরূপ অর্থনৈতিক কাঠামোতে জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া জীবনযাত্রার মান নিম্ন হওয়ার ফলে মানুষের অর্থনৈতিক নিরাপত্তার অভাবও দেখা যায়। এ কারণে অধিক সন্তানকে তারা ভবিষ্যৎ আশ্রয়স্থল বলে মনে করে, এজন্য তারা অধিক সন্তান জন্মদানে উৎসাহী হয়। এই গেল জনসংখ্যা বৃদ্ধির কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা 3টা বিষয় একটু লক্ষ্য করো যে জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে 3টা বিষয়কে আমরা প্রাধান্য দিয়েছি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ, অন্যটি হচ্ছে অর্থনৈতিক কারণ। এরপরে আমরা আসি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, অর্থাৎ বাংলাদেশে এই অধিক পরিমাণ জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি কি পরিবর্ধন বা উন্নয়ন আমরা লক্ষ্য করছি, এটাই কিন্তু জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বলে আমরা ধরে নিতে পারি। জনসংখ্যা আধিক্য যে কোনো দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অর্থাৎ একদিকে জনসংখ্যা যেমন আশীর্বাদ, অন্যদিকে জনসংখ্যা কিন্তু অভিশাপ হিসেবে দেখা দিতে পারে তখন যখন জনসংখ্যার অধিক পরিমাণে জনসংখ্যা কোনো রাষ্ট্রে বসবাস করে। তাই 1977 সালে বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত অর্থনীতিবিদ রবার্ট ম্যাকনামারা বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ব্যতীত যে সমস্যাটি বিশ্ববাসীর জন্য হুমকির কারণ তা হলো জনসংখ্যাস্ফীতি। তাহলে দেখো যে এই যে ম্যাকনামারা বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি একটা কথা বলেছেন যে পারমাণবিক যুদ্ধ এটা তো অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। এছাড়া যদি অন্য কোনো ভয়াবহ একটা বিষয় থেকে থাকে সেটা হচ্ছে অধিক পরিমাণে জনসংখ্যা স্ফীতি। সার্বিক বিচারে এটি আরও কঠিন বাস্তবতা। বাংলাদেশের উদাহরণ থেকে এর প্রকৃত চিত্র উপলব্ধি করা যায়। জনসংখ্যা বিস্ফোরণ বাংলাদেশের সঠিক উন্নয়নের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর প্রভাবসমূহ আলোচনা করলে আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে জানতে পারব। কি সেক্ষেত্রে দেখি আমরা যে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হলে মৌলিক চাহিদা কোনগুলি?
তোমরা নিশ্চয়ই জানো যে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, খাদ্য, এগুলি হচ্ছে মৌলিক চাহিদা। তো এই মৌলিক চাহিদার ভিতরে মৌলিক চাহিদার ভিতরে আমরা যদি একটু চিন্তা করি যে খাদ্যের সমস্যা হলে কিন্তু মানুষের ভিতরে একটা ভয়াবহ সমস্যা দেখা দেয়। বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর স্বাস্থ্য, এই যে পাঁচটা মৌলিক চাহিদা, এই চাহিদা পূরণ করা কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত সমস্যা সংকুল হয়ে দেখা দিয়েছে। এই চাহিদাসমূহ পূরণের পথে প্রধান বাধা হিসেবে কাজ করে উচ্চ জনসংখ্যা। উচ্চ জনসংখ্যার কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ন্যূনতম খাদ্য গ্রহণ, আবশ্যিক বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পায় সুবিধা ইত্যাদি নিশ্চিত করতে পারছে না। এই যে ন্যূনতম খাদ্য গ্রহণ, অর্থাৎ একটা মানুষের 2122 ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়, কিন্তু বাংলাদেশের মতো দেশে এই পরিমাণ ক্যালোরি পাওয়া কিন্তু খুবই কঠিন। পারিবারিক ভাঙন ও বিশৃঙ্খলা সৃষ্টি, এটা জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু পারিবারিক ভাঙনও সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থাৎ এখানে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ এগুলি কিন্তু পরস্পর বেড়েই চলেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে। অর্থনৈতিক অনগ্রসরতা, অধিক জনসংখ্যা দেশের অর্থনৈতিক অবস্থার উপর তীব্র নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। আবাদি জমির উপর একদিকে যেমন বসতি, শিল্প কারখানা গড়ে তোলার চাপ পড়ে, তেমনি উৎপাদন বাড়ানোর দরকার হয়। এতে শিল্প ও কৃষি উভয়ই ব্যাহত হয়। আবার ভোগ্য ব্যয় বেড়ে যাওয়ার ফলে মূলধন গঠন হয় না, তাই বিনিয়োগ হয় না। সার্বিক বিচারে অর্থনীতির উপর নেতিবাচক চাপ পড়ে। পরিবেশের ভারসাম্য নষ্ট, অধিক জনসংখ্যা কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে। যেমন অধিক জনসংখ্যার বসতির জন্য যে জায়গা প্রয়োজন, সে জায়গা তৈরি করার জন্যে গাছপালা কেটে উজাড় করে ফেলা হচ্ছে। খাদ্য তৈরির জন্য জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানি সংগ্রহের জন্য গাছপালা কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, প্রকৃতি একটা ভারসাম্যহীনতার মধ্যে চলে যাচ্ছে, প্রকৃতিটা একটা হুমকির মুখে পতিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসার, জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরাধমূলক কাজকর্মও বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে চুরি, ছিনতাই, পতিতাবৃত্তি, ধর্ষণ ইত্যাদি অপরাধমূলক কাজ কিন্তু বেড়েই চলেছে। শিক্ষার সমস্যা, অধিক জনসংখ্যা হলে প্রকৃত শিক্ষা দিতে গেলে নির্দিষ্ট পরিমাণে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে তাদের ভরণ পোষণ, অর্থাৎ মৌলিক চাহিদা সম্পূর্ণ বজায় রেখে তারপরে শিক্ষা দেওয়া প্রয়োজন। তা না হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা যায় না। তা সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টকর, যেটা সম্ভবও নয়, যে কারণে কিন্তু শিক্ষা দীক্ষায় মানুষ কিছুটা পিছিয়ে পড়েছে। খাদ্য ঘাটতি, বাংলাদেশের জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের চাপ কৃষি জমির উপর পড়ছে, তাই কমে যাচ্ছে কৃষি জমি, ফলে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। গৃহ বস্তি সমস্যা দেখা দিয়েছে বেশি। বাংলাদেশের উচ্চ জনসংখ্যাই বাংলাদেশের গৃহ বস্তি সমস্যার মধ্যে সমস্যার প্রধান কারণ। প্রতি বছর বর্ধিত জনসংখ্যার জন্য 4 লাখ অতিরিক্ত বাড়ির প্রয়োজন, যেখানে এত পরিমাণ চাহিদা মেটানো সম্ভব না, যে কারণে জনসংখ্যার একটি বৃহত্তর অংশে খোলা আকাশের নিচে রাস্তায় বস্তিতে মানবেতর জীবনযাপন করে। ঢাকা শহরে 35% ভাগ জনগণ বস্তিতে বসবাস করে। বস্ত্রের ঘাটতি, জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিধেয় বস্ত্রেরও ঘাটতি হচ্ছে। ভূমির উপর অতিরিক্ত চাপ পড়ছে, স্বাস্থ্য ও পুষ্টি সমস্যা করছে। উন্নয়নের অন্তরায়, বৈদেশিক নির্ভরতা, অর্থাৎ বিদেশের উপরে নির্ভর করতে হচ্ছে, সাহায্য চাইতে হচ্ছে। জীবনযাত্রার মান নিম্ন হয়ে যাচ্ছে। অধিক জনসংখ্যা হলে জীবনযাত্রার মান নিম্ন তো স্বাভাবিক। অবকাঠামোর উপর চাপ পড়ছে, অর্থাৎ অবকাঠামোর দিকে আমরা একটু যদি দেখি, তাহলে সেখানে
বেশি পরিমাণে চাপ পড়ছে বাংলাদেশের। এই গেল জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এরপরে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বা সমাধানের উপায় সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখব যে এখানে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে গেলে বা এই সমস্যার সমাধান করতে গেলে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। শিক্ষায় যদি এগিয়ে যায় মানুষ, তাহলে এটা আর জনসংখ্যার সমস্যা থাকবে না, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। পারিবারিক পরিকল্পনা ব্যবস্থাকে জোরদার করতে হবে। কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি বহির্ভূত কাজের ব্যবস্থা করা দরকার, অর্থাৎ পৌরাণিক যে চাষ পদ্ধতি এটাকে বাদ দিয়ে আমাদের আধুনিক চাষ পদ্ধতি প্রচলন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং মহিলাদের কর্মসংস্থান করতে হবে। বাল্যবিবাহ বহুবিবাহ রোধ করতে হবে। শিশু মৃত্যু হার হ্রাস করতে হবে। চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে, যেটা এখন কিছুটা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করতে হবে। বয়স্ক শিক্ষা চালু করতে হবে। সমাজ কল্যাণমূলক কাজ আছে, সমাজ কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে সামাজিক নৈতিক শিক্ষাগত উন্নতি পরিচালনার সহায়তার জন্য বিভিন্ন ক্লাব সমিতি প্রতিষ্ঠা করা যায়। এইসব সংগঠনের মাধ্যমে নারীদের জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করা যায়, পরিবার পরিকল্পনা সম্পর্কে উদ্বুদ্ধ করা যায়। এসব সমাজ কল্যাণমূলক কাজ জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। সরকারের ভূমিকা। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে আলাদা বোর্ড গঠন করে এই কার্যক্রমকে গতিশীল করতে হবে। এক্ষেত্রে কার্যরত সরকারি বেসরকারি পদক্ষেপ সমূহের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের মাধ্যমে এই কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ জানলে জনসংখ্যার সমস্যা সম্পর্কে, জনসংখ্যার সমস্যার প্রভাব, জনসংখ্যা সমস্যার সমাধানের উপায় এবং জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে। তো আজ আর নয়, অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবারও অনলাইনে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনায় সকলকে ধন্যবাদ।